গুড মর্নিং এভরিওয়ান। সুইজারল্যান্ডে এখন সকাল 6:30 মতন বাজে, আর আমরা আজকে যাচ্ছি জুংপ্রাতে। তো সকাল 6:35-এ আমাদের ট্রেন আছে, 35-এ ট্রেন নেব, ওখান থেকে গ্রিন্ডেলওয়াল্ড যাব, গ্রিন্ডেলওয়াল্ড থেকে আবার কেবল কারে করে যাব জুংপ্রাতে। তো চলুন, চলে এসেছি আমরা আমাদের স্টেশনে হোটেল থেকে বেরিয়ে। তো চলুন ভেতরে যাওয়া যাক। এবার উঠে পড়েছি আমরা এখন ট্রেনে। প্রীতম, -1 ডিগ্রিতে যাচ্ছ, কি মনে হচ্ছে? ওই জন্য তো সেট করে নিয়েছি। তোমার মতন এতটা শীত কাতুরে আমি নই। না, আমি একটু বেশি শীত কাতুরে, বাট আচ্ছা ঠান্ডা লাগলে তুমি শাহরুখ খানের মতো তোমার জ্যাকেটটা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখবো দেয় কিনা। সকালের মিষ্টি আলোতে পাহাড়ের মাথাগুলো একটু একটু সোনালি হচ্ছে, আর তারই উপত্যকাগুলো যেই পাহাড়গুলোরই ছায়াতে এখনো পর্যন্ত ঘোলাটে হয়ে রয়েছে। এক তো এই দেশের জনসংখ্যা এতটাই কম যে আমাদের রাজ্যের একটা জেলাতে যা জনসংখ্যা থাকে তার থেকেও কম জনসংখ্যা এই পুরো দেশটা জুড়ে আছে। তার উপর আবার এই সকাল সকালে বেরোনোর জন্য সমস্ত কিছু একদম চুপচাপ হয়ে আছে। দূরে কোথাও যদি একটা পাহাড়ের কোলে ঝর্ণা বইছে, তার ঝিরঝির শব্দ শুনতে পাচ্ছি। আবার কোথাও কোথাও নদীর জলের কলকলানি শব্দ। এইসব শুনতে শুনতেই আমরা এগিয়ে চলেছি। ট্রেন থেকে নেমে কেবল কারে করে এবার উপরের দিকে উঠছি, আর যতই উপরের দিকে উঠছি আকাশটা ততই যেন মেঘে ভরে যাচ্ছে। কি জানি যতক্ষণে গিয়ে পৌঁছাবো ততক্ষণে ওখানকার অবস্থা কিরকম থাকবে। এই ইউংফ্রাউকে দ্য টপ অফ ইউরোপ বলা হয়। সারা বছরই এই ইউংফ্রাউ রিজন পুরো বরফে ঢাকা থাকে। ওখানে স্পিংস নামে একটা অবজারভেটরি ডেক আছে, যেখান থেকে বরফে ঢাকা আল্পস পর্বতমালার একটা অপূর্ব সুন্দর ভিউ দেখা যায়। আর তার সাথে প্ল্যাটেইউ নামে একটা গ্লেশিয়ারকে একদম সামনে থেকে দেখা যায়। কেবল কার থেকে নেমে আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন, দ্য স্পিংস অবজারভেটরি ডেক। আর যেখান থেকে কিচ্ছুটি দেখা যাচ্ছে না, পুরোটা মেঘে ঢাকা আছে। হ্যাঁ, ডেফিনেটলি প্রচুর খারাপ লাগছে। সকাল সকাল ঘুম থেকে উঠে শুধুমাত্র জল বিস্কিট খেয়ে ব্রেকফাস্টে চলে এসেছি আমরা এখানে ভিউ দেখার জন্য। আর দেখুন, ওয়েদারটা আমাদের সঙ্গই দিল না। এক তো কিছু দেখতে পেলাম না বলে মন টন খারাপ হয়ে গেছে, তার উপর থেকে প্রীতম আবার আমাকে রাগাচ্ছে। ওই যে হুডিটা ঠান্ডা লাগছে বলে হুডিটা পরে নিয়েছি, সেটা দেখে আবার প্রীতম আমাকে বলছে তোমাকে কই মিল্কি আর জাদুর মতন দেখতে লাগছে। ওখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, ভেতরের দিকটায় চলে এসেছি। এখানে আরো কিছু জিনিসপত্র দেখার আছে, তার মধ্যে একটা হলো এই কেভটা, যেখানে দেয়ালগুলোর দিকে তাকালে মনে হবে যেন দেয়ালে হলুদ হলুদ রঙের ফুল ফুটে আছে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে কেভের মধ্যে প্রীতমের একটা বন্ধুকে খুঁজে পেয়েছি, তাই ভাবছি একটা ছবি তো আগে তুলিয়ে নিই। ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আইস প্যালেসেতে। আর দেখুন, এখানে অলরেডি সাবধান করা আছে যে এই রাস্তাটা ভীষণ স্লিপারি। এখানে একটা বরফ দিয়ে পিয়ানো বানানো আছে, আর এই হচ্ছে ড্রাগন। আর এটা তো আপনারা অনেকেই চেনেন, দ্য ইগলু হাউস। আর তার সাথে কয়েকটা পেঙ্গুইনও বানানো আছে। এই আইস প্যালেসটা আর্টিফিশিয়ালি বানানো হয়েছে, আর এখানকার টেম্পারেচার সবসময় -2 থেকে -3 ডিগ্রি টেম্পারেচারে থাকে। প্রচুর ঠান্ডা, নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি গ্লেশিয়ার প্ল্যাটেউর ওপর, আর এদিকের আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে, আর দূরে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। তো হাত দিও না আর। বরফে হাত দেওয়ার কারণে আমার হাত পুরো জমে যাচ্ছিল, তার উপর আমাদের দুজনেরই জুতো মোজা সমস্ত কিছু ভিজে গেছে। তাই ওখানে আর না দাঁড়িয়ে চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চের পর আমরা চলে এসেছি লিন্ড চকলেট ফ্যাক্টরিতে। আর এখানে কত রকমের কত কত চকলেটস, অনেক অনেক চকলেটস দেখার পর এখান থেকে কিছু চকলেটস আমরা ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসদের জন্য কিনলাম।
ফেরার সময় ট্রেনেতে আমরা কিছু ফ্রি চকলেটসও পেলাম। থ্যাংক ইউ। সুইজারল্যান্ডকে যেখান থেকেই দেখা হয় সেখান থেকেই দেখতে সুন্দর লাগে। একটা জিনিস কি লক্ষ্য করে দেখছেন, পাহাড়ের এত উপর পর্যন্ত ঘর বাড়ি আছে, সেখান পর্যন্ত কিন্তু একদম ঝাঁ চকচকে রাস্তা বানানো আছে, একদম গাড়ি পৌঁছে যাবে বাড়ি পর্যন্ত। এই যে আমরা কেবিল কারে করে নিচে নামছি, সুইজারল্যান্ডের এরকম অনেক গ্রামই আছে যেখানে এই কেবিল কারকেই পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহার করা হয়। আমরা যেমন কাজের শেষে বাস, ট্রেন বা গাড়িতে করে বাড়ি ফিরি, ওই গ্রামের লোকজন কিন্তু কেবিল কারে করেই বাড়ি ফিরে। চলুন এবার হোটেলে ফিরে এই ভিজে জুতো, মোজা, সোয়েটার সমস্ত কিছু চেঞ্জ করে তারপরে ঘুরতে বেরোবো। বিকেলে যখন বের হই দেখি অনেকেই নদীর ধারে বসে আছে, আবার অনেকে নদীর ধারের পার্কটাতে বসে আড্ডা মারছে। দেখুন তো, সুইজারল্যান্ডের ল্যাম্পপোস্টের উপরেও ফুলের গাছ লাগানো আছে। কেন জানি না আমার মনে হচ্ছে সুইজারল্যান্ডের ফুলগুলো একটু বেশিই রঙিন, এদের গায়ে যেন একটু বেশিই রং লাগানো আছে। তারপর হাঁটতে হাঁটতে শুনতে পেলাম সুইজারল্যান্ডের ট্র্যাডিশনাল মিউজিক, আলফোন মিউজিক। এই আলফোনটা একদম বাঁশিরই মতন, কিন্তু একটু অন্যরকম, কারণ এটাতে কোনো বাটন নেই। যেটুকু মিউজিক তৈরি করতে হবে সেটা মুখের হাওয়ার মাধ্যমেই তৈরি করতে হবে, তাই এটাকে বাজাতে অনেকটাই বেগ পেতে হয়। হ্যালো, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি লেক ব্রিন্স সাইকেলিং করতে। সাইকেল নেবো, এখান থেকে রেন্টেড সাইকেল উঠাবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো আমরা লেক ব্রিন্স সাইকেলে করে। সুইজারল্যান্ডের নদীর ধার দিয়ে সাইকেল চালানোর আলাদাই একটা মজা, কিন্তু সবেমাত্র সাইকেল নিয়ে বেরিয়েছি, এখনো পর্যন্ত লেকের ধার পর্যন্ত পৌঁছাতে পারিনি। একটু বেরোতে না বেরোতেই বৃষ্টি নেমে গেছে, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তাই আমরা দুজন সাইকেল চালাতে চালাতে দাঁড়িয়ে পড়েছি এখানে। আর এই যে গাছের তলায় পাহাড়ের কোলে দুজনে দাঁড়িয়েছি। সেই কোন ছোটবেলায় স্কুল টাইমে সাইকেল চালিয়েছি, তারপর আজকে সাইকেল চালাচ্ছি। চালানোর সময় হাতটা একদম টলটল করছে। প্রীতম তো আলাদাই চাপে আছে যে পড়লে একদম নদীর জলে পড়বো, পড়লে আবার আরেক দায়। এক তো নদীর জল পুরো বরফের মতন কনকনে ঠান্ডা, তার উপর থেকে আমি আবার সাঁতারও জানি না, পড়লাম মানেই বল হরি হরি বল হয়ে যাবে। এই যে এখান থেকেই শুরু হচ্ছে লেক ব্রিন্স। কি দারুণ লাগছে, দেখো বৃষ্টিটা হচ্ছে, ওয়াও, হ্যাঁ না? ওইদিকে রামধনু হয়ে আছে, রামধনু ক্যামেরাও আসছে, দেখো। তো আসছে। হ্যাঁ আসছে। এই যে আমরা দাঁড়িয়ে আছি দুজনের ছাতার ভিতরে, সাইকেল আমাদের ভিজছে ওখানে। ওই যেখানে আমার সাইকেল ভিজছে, একটা বোট আছে। অবশেষে আমাদের পাশে যে বোটটা দাঁড়িয়েছিল, আমি সেই বোটটার উপরে উঠে পড়েছি। মানে এখানে যারা ছিলেন ওনাদেরকে, আমাদেরকেও ওখানে কন্টিনিউয়াস ভিজতে দেখে, মানে একটা ছাতার মধ্যে দুজনে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন যে আপনারা উপরে চলে আসুন। তাই আমি আর প্রীতম এখন উপরে চলে এসেছি। আমাদের সাথে আরও দু একজন চলে এসেছেন, ওনারাও এখানেই ফেসে গেছিলো বৃষ্টির জন্য। হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে তো, এক্সপেক্টেড ছিল না। সকালের দিকে মেঘলা ছিল, কিন্তু দুপুরের পর মোটামুটি একটু সানি ওয়েদার হয়ে গেছিলো, তো তার জন্য একটা এক্সপেক্টেড ছিল না। সবাই ঘুরতে বেরিয়ে পড়েছিল, যেমন আমরাও বেরিয়ে পড়েছি। প্লাস আমরা যে সাইকেল নিয়েছি, সাইকেলের জন্য আমাদেরকে প্রত্যেক আওয়ারে 30 ফ্র্যাঙ্ক করে পে করতে হচ্ছে। আর 1 ঘন্টার পর যদি সেটা কন্টিনিউ হয় প্রায় 5 ফ্র্যাঙ্ক করে এক্সট্রা দিতে হবে। কিন্তু আমরা এখনো বোধহয় 15 মিনিটও সাইকেলিং করতে পারিনি, এই বৃষ্টির জন্য আটকে গেছি। বৃষ্টি থামতেই বেরিয়ে পড়েছি ওখান থেকে, কিন্তু এখন আর লেকের দিকে যাব না। আকাশে দেখুন এখনো কিন্তু মেঘ আছে, একটা দিক ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু একটা দিকে এখনো মেঘ জমাট বেঁধে আছে। মনে হয় যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামতে পারে। তাই ভাবছি চলুন মার্কেটের দিকে ফিরে যাই, এবার গিয়ে সাইকেলটা জমা করে দিয়ে তারপরে 1 কাপ চা খাবো।
এখানে চায়ের সাথে সাথে পেঁয়াজের পকোড়াও পেয়ে গেছি। বৃষ্টির বিকেলের বেস্ট কম্বিনেশন। বিদেশে আছি তো কি হয়েছে, চায়ের সাথে সাথে পেঁয়াজের পকোড়ার দুটোরই ব্যবস্থা করে নিয়েছি। বৃষ্টির পরে চাটা খেয়ে হোটেলে ফিরছি, এমন সময় দেখি নদীর জলেতে এইভাবে ধোঁয়া উঠছে। কেন এইভাবে ধোঁয়া উঠছে সেটা আমি তো ঠিক বলতে পারবো না। আপনাদের জানা থাকলে আপনারা কমেন্টে জানাবেন। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে। ধন্যবাদ।